আসসালামু আলাইকুম। অ্যাডমিশন স্পেশাল প্রোগ্রামে বাংলা প্রথম পত্র আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়লে ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে খুবই ভালো করা যায়, তার খুবই যথাযথ এবং খুবই সুনিপুণ কিছু বিষয় আজকের ক্লাসে আমরা শিখব। আমরা কিভাবে শিখব সেটার জন্য গত ক্লাসে যেটা বলেছে, প্রশ্ন বিশ্লেষণ করে আমরা প্রশ্ন ধরে ধরে আসলে দেখব যে বাংলা প্রথম পত্রের কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয়, তাহলে আমরা বুঝতে পারবো বাংলা প্রথম পত্র আমাকে কিভাবে পড়তে হবে। আমরা সরাসরি চলে যাই বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো। আজকে আমাদের ক্লাসের টপিক আমরা প্রথম পত্র বই, যেটা আমরা জানি সবাই যে আমাদের প্রথম পত্র বোর্ড বই পড়তে হয় হচ্ছে ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাস, ফুল সিলেবাস। এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন আছে। এখন যেহেতু ওই চিন্তা আর নাই, ফুল সিলেবাস পড়তে হবে। ফুল সিলেবাসের প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক, উপন্যাস আমাদেরকে খুব সিরিয়াসলি পড়তে হবে। আমরা প্রথমে কিছু প্রশ্ন একটু বিশ্লেষণ করব। প্রশ্ন বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব আসলে প্রশ্ন ঠিক কোন কোন জায়গা থেকে হয়। প্রথমে আমরা অপরিচিত গল্পের একটা প্রশ্ন দেখছি, মানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কিভাবে পড়ব এটা বুঝতে পারবো। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই। তার মানে আমরা দেখতে পাচ্ছি গল্পের একটা বাক্য দিয়ে এরপরে কি, ওই জিনিসটা কি, এই তথ্য জানতে চাচ্ছে। তার মানে এর উত্তর তো হবে, আমরা জানি কণ্ঠস্বর যেন তারই চেহারা। তার মানে অপরিচিত গল্পের এখানে গল্প থেকে প্রশ্ন হয়েছে। তাহলে আমার প্রথম পয়েন্ট হচ্ছে গল্পের প্রশ্ন। গল্পের প্রশ্ন এরকম একটা বাক্য দিয়ে কণ্ঠস্বর যেন তারই ড্যাশ দেওয়া আছে, এটাকে আমরা শূন্যস্থান বা তথ্যমূলক প্রশ্ন, তথ্য বা শূন্যস্থান চেয়েছে, এটা ধরতে পারি। তার মানে আমরা একটু এটা লিখে নেব যে শূন্যস্থান হিসেবে এখানে প্রশ্ন হয়েছে, শূন্যস্থান হিসেবে প্রশ্ন হয়েছে। আর একটা বিষয় হচ্ছে তথ্য চেয়েছে, এখানে তথ্য চেয়েছে। দুইটা বিষয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। এখন এই যে শব্দটা এরপরে চেহারাটা হবে, এটা আমরা কখন পারবো? যখন আমরা গল্প বারবার, অপরিচিত গল্প অনেক বড়, বারবার পড়েছি, একটা বাক্যের কোন একটা শব্দ মিসিং আছে, একটা বাক্যের কোন একটা শব্দ সম্পর্কে জানতে চাচ্ছে তথ্য, আমরা কখন পারবো? যখন গল্পটা অনেকবার বারবার রিডিং পড়বো। তার মানে আমাকে গল্প বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, গল্প বারবার পড়া। এটা হচ্ছে প্রথম কাজ। গল্প হোক, প্রবন্ধ হোক, যা আছে আমাদের সিলেবাসে বারবার পড়তে হবে। শূন্যস্থান বা তথ্য এরকম আসতে পারে। এরপরে দেখি পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে। কোন গল্পে বা আমাদের রচনার মধ্যে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে? আমরা জানি যে এটার উত্তর হচ্ছে অপরিচিতা গল্পের পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে। এখন দেখে মনে হচ্ছে এটা তো যে প্রশ্নকর্তা তার বানানো একটা প্রশ্ন, কিন্তু না, এই কথাটা, এই বাক্যটা সরাসরি সরাসরি পাঠ পরিচিতিতে আছে, পাঠ পরিচিতিতে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি গল্প, প্রবন্ধ বা কবিতার পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাঠ পরিচিতির ক্ষেত্রে গদ্য এবং পদ্য, পাঠ পরিচিতির গদ্য এবং পদ্য খুবই সিরিয়াসলি পড়তে হবে। পাঠ পরিচিতির কোনো একটা বাক্য সরাসরি দিয়ে সেখান থেকে প্রশ্ন হবে। পাঠ পরিচিতির প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? বিগত বছর ঘাটলে এই প্রশ্নটা অনেকবার এসেছে। শেষের কবিতা কোন ধরনের? নামের সাথে কবিতা আছে কিন্তু এটা কবিতা না, শেষের কবিতা একটা উপন্যাস। এখন এই প্রশ্নটা এসেছে কোত্থেকে? এই প্রশ্নটা এসেছে কবি ও লেখক পরিচিতি থেকে। কবি ও লেখক পরিচিতি। তার মানে আমাদের প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা গল্প প্রবন্ধের শুরুতে যে কবি বা লেখক পরিচিতি, কবি বা লেখক পরিচিতির জন্মস্থান, তার বিভিন্ন রকম সাহিত্যকর্ম, তিনি কোন উপাধি পেয়েছিলেন, তিনি কোথায় কোথায় চাকরি করেছেন, এরকম যে তথ্যগুলো আছে, তার রচনায় বা কবিতায় আমরা কোন বিষয়গুলো দেখতে পাই, এরকম যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে। তাহলে কবি ও লেখক পরিচিতি পড়তে হবে। এরপর অপরিচিত গল্পের নায়কের বন্ধু কোথায় কাজ করতেন? নায়কের বন্ধু কোথায় কাজ করতেন? আমরা জানি যে কানপুরে কাজ করতেন অপরিচিত গল্পে নায়কের বন্ধু, মানে অনুপমের বন্ধু। এখন তার মানে এটা থেকে আমরা দেখলাম যে গল্প থেকে বা নাটক থেকে বা উপন্যাস থেকে এরকম তথ্যমূলক প্রশ্ন আসতে পারে। এরকম তো এই প্রশ্নকে আমরা বলবো কি? এই প্রশ্নকে আমরা বলবো তথ্যমূলক প্রশ্ন।
তথ্যমূলক প্রশ্ন। তার মানে গল্পের বা কবিতার কোনো জায়গার অথবা প্রবন্ধের কোনো জায়গা থেকে, যেরকম এই প্রবন্ধে বিশেষ মনীষীর নাম আছে কার, এরকম প্রশ্ন। কবিতা থেকে এই কবিতায় কোন ফুলের নাম আছে, কোন পাখির নাম আছে, এরকম তথ্যমূলক প্রশ্ন হতে পারে। এই তথ্যমূলক প্রশ্নগুলো খুবই সহজ হয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা ধরার জন্যে বারবার পড়তে হবে। এরপরে দেখি প্রদোষ শব্দের অর্থ কি। এটাও অপরিচিত গল্প থেকে নেয়া। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? এই প্রশ্নটা এসেছে শব্দার্থ থেকে। শব্দার্থ থেকে, তার মানে গল্প কবিতার শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু কোন কোন জায়গা থেকে এসেছে এটা দেখলে কি কি পড়তে হবে এটা বুঝতে পারবো। এরপর ফলের মতো গুটি বলতে অপরিচিত গল্পে কি বোঝানো হয়েছে? তার মানে একটা বাক্য বা একটা কথা দ্বারা কি বুঝিয়েছেন লেখক বা কবি, এরকম প্রশ্ন হতে পারে। এখানে এই প্রশ্নটাকে অনুপমের নিষ্ফল জীবনকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এই ধরনের প্রশ্নকে আমি বলি অনুধাবন। তোমরা ইন্টারমিডিয়েটের এমসিকিউ সলভের জন্য যে প্রস্তুতি নিয়েছো সেখান থেকে এই প্রশ্নগুলো তোমরা কমন পাবা। বিউপিতে এরকম প্রশ্ন বেশ কয়েকটা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা বাক্য বা একটা শব্দ বা একটা কথা দ্বারা কি বুঝিয়েছেন লেখক, তার অন্তর্নিহিত অর্থ কি, এই অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। গল্প থেকে হতে পারে, কবিতা থেকে হতে পারে, প্রবন্ধ থেকেও হতে পারে। সোনারতরী কবিতায় বর্ণিত ঘটনাধারা, তার মানে কবিতা থেকে আমরা দেখি যে কবিতার বিষয়বস্তু, মানে এই কবিতাটি কোন বিষয়ের উপরে লেখা, কোন সময়ের উপরে লেখা, কবিতার যে ঘটনাটা আছে এই ঘটনাটা কোন ঋতুর বা কোন সময়ের। আমরা জানি সোনারতরী কবিতায় বলা হয়েছে কুলে একা বসে আছে নাই ভরসা, প্রভাত বেলার কথা বলা হয়েছে, প্রভাত বেলা, সকালের কথা বলা হয়েছে। তার মানে কবিতা থেকে এরকম কবিতার বা গল্পের এরকম বিষয়, বিষয়, স্থান, সময়, বিষয়, স্থান, সময়, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। এখন এগুলোর জন্য আমাকে কি পড়তে হবে? মূল রচনা বা মূল পাঠ। মূল পাঠ খুব ভালো করে পড়তে হবে। শুরুতে বলেছে অপরিচিতা গল্প বারবার পড়তে হবে, কবিতাগুলো বারবার পড়তে হবে। তাহলে মূল পাঠ থেকে মূল পাঠের বিষয়, স্থান বা সময়, এখানে এরকম প্রশ্ন হতে পারে, যেটা আমরা গল্প পড়ে বুঝবো এবং পাঠ পরিচিতি থেকেও বোঝার সুযোগ আছে। সোনারতরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? এখানে নৌকার মাঝি আমরা জানি যে মহাকালের প্রতীক। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতার প্রশ্ন, কিন্তু নৌকার মাঝিকে কি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে কবিতার ক্ষেত্রে আমরা এরকম অলংকার বা ব্যাকরণিক প্রশ্ন দেখতে পারি। কবিতার ভিতর থেকে একটা শব্দ সম্পর্কে কি বলা হয়েছে, এখানে এই শব্দটি কোন উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, এরকম প্রশ্ন হতে পারে। সোনারতরী কবিতা যেহেতু রূপক প্রতীক ধর্মী কবিতা, এখান থেকে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কবিতার বিষয় এবং তার ব্যাকরণিক বিষয়, কবিতার ব্যাকরণিক বিষয় থেকে এরকম প্রশ্ন হতে পারে। কবিতা থেকে একটা বাক্য কি বোঝানো হয়েছে, এটার উপমা কিসের সাথে উপমা দেওয়া হয়েছে, এই শব্দটা কিসের প্রতীক, এরকম শুধু সোনারতরী না অন্যান্য জায়গা থেকে আসতে পারে। যেরকম বিদ্রোহী কবিতায় পুরাণের শব্দ ব্যবহার করা হয়েছে, কোন শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, এরকম প্রশ্ন হতে পারে। গল্প থেকেও হতে পারে। সোনারতরী কবিতায় যাহা লয়েছিনু ভুলে বলতে কি বোঝানো হয়েছে? যাহা লয়েছিনু ভুলে বলতে বোঝানো হয়েছে বেঁচে থাকার অবলম্বন। তার মানে কবিতার একটা বাক্য থেকে, কবিতার বাক্য থেকে অনুধাবন দেখতে পাই। আমরা আগে গল্পে দেখেছি অনুপমের ফলের মতো গুটি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন হয়েছে। আবার দেখতে পাচ্ছি কবিতারও একটা অংশ বা একটা বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে, তার মানে কবিতার বাক্যের অন্তর্নিহিত অর্থ কি, অনুধাবন, এরকম প্রশ্ন হতে পারে। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? কবিতা কোন ছন্দে রচিত এটা নিয়ে আমরা টেনশন করি, কিভাবে বের করব, এটা নিয়ে অনেক কথাবার্তা বা অনেক কিছু বলি। কিন্তু এই ছন্দের প্রশ্ন কিন্তু শুধুই আসে কোন কবিতাটি কোন ছন্দে রচিত। কবিতাগুলো কোন ছন্দে রচিত শুধু এটুকুই মুখস্থ করলে হবে। এটা নিয়ে টেনশন করে ছন্দ বিশ্লেষণ করা এটা তোমার জানা লাগবে না, তোমার এই বিদ হওয়া লাগবে না। তোমার শুধু জানা লাগবে কোন কবিতা কোন ছন্দে রচিত। সোনারতরী কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন এটা আমরা কোথায় পাবো? এটা কবিতার শব্দার্থের আলোচনার পরে দেখবা পাঠ পরিচিতির শুরুতে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের, এই কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই কবিতাটির ছন্দ কি, এরকম কিছু তথ্য লেখা আছে বোর্ড বইয়ে। তাহলে সেখান থেকে প্রশ্ন এরকম বাংলা প্রথম পত্রের হতে পারে।
কাগজ তো ইঁদুরেও আনতে পারে, উক্তিটি কার? তার মানে আমরা দেখলাম যে উক্তি থেকে প্রশ্ন হয়, তার মানে গল্প বা প্রবন্ধ বা নাটক বা উপন্যাস থেকে, গল্প প্রবন্ধ নাটক উপন্যাস থেকে এরকম উক্তি প্রশ্ন হতে পারে। উক্তিটি কার? এখানে মৃত্যুঞ্জয়ের উক্তি। তাহলে গল্প প্রবন্ধ নাটক উপন্যাসের কোনো একটা উক্তি দিয়ে এটা কে বলেছেন এইরকম প্রশ্ন হতে পারে, বা কাকে বলেছেন, কে বলেছেন, কাকে বলেছেন। নাটক উপন্যাসও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মেয়েটা ঘাড় হেট করে দাঁড়াইয়া রহিল, এখানে কার কথা বলা হয়েছে? তাহলে আমরা দেখলাম যে গল্পের এরকম কোন একটা চরিত্র আছে অনেকগুলো, তো এই কথাটা কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে? তার মানে গল্প নাটক উপন্যাসের প্রত্যেকটা চরিত্র, যতগুলো সংলাপ আছে, প্রত্যেকটা চরিত্রের সম্পর্কে কি কি কথা বলা হয়েছে, কোন বাক্য, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কার সম্পর্কে বলা হয়েছে? এটা বিলাসী সম্পর্কে বলা হয়েছে, বিলাসী গল্প থেকে এরকম নেয়া। তার মানে আমরা দেখলাম গল্পের উক্তি, এবং উক্তি এখানে লেখা হয়েছে কার সম্পর্কে, উক্তির প্রশ্ন কিন্তু কার সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে আমার চরিত্র দরকার, চরিত্রগুলো জানা থাকা দরকার। উক্তি কার সম্পর্কে বলা হয়েছে এটা জানার জন্য আমাকে চরিত্র সম্পর্কে জানা দরকার। চরিত্র যতগুলো আছে গল্পের বা নাটকের, যেখানে যেখানে আছে বারবার পড়ে কোন চরিত্র সম্পর্কে কোন বিষয় আছে এটা আমার জানা লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা শুধু শরৎ বলে না, গল্পের প্রশ্ন বলে না, এটা কবিতা থেকেও প্রশ্ন হতে পারে যে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটার উত্তর হবে ভারতী। এখন এটা কোথায় পাবো? এটা ওই যে আমরা পাঠ পরিচিতির শুরুতে, পাঠ পরিচিতির শুরুতে আমরা এটা পাবো, যেটাকে আমরা বলেছি, যেটাকে আগেও একবার বলেছি যে উৎস অংশ হিসাবে একটা প্যারা তোমরা পাবা পাঠ পরিচিতির শুরুতে, সেই জায়গা থেকে এই প্রশ্ন হবে। যে মরে করিল পথের বিভাগী, এর পরের পংক্তি কি, মানে পরের চরণ কি? পংক্তি বলতে চরণ বা লাইন বলি আমরা যেটাকে, পরের চরণ কি? পথে পথে আমি ফিরি তার লাগি, এইটা প্রশ্ন হতে পারে। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি সেই অনেক আগে, তখন এই আগের চরণ পরের চরণ আসতো, মাঝখানে আমরা দেখছি অনেক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের চরণ পরের চরণ আসে না, কিন্তু অন্য জায়গায় আসতো। গত দুইবার আবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে এই আগের চরণ পরের চরণ এই টাইপের প্রশ্ন হয়। তাহলে আগের চরণ পরের চরণ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু লিখে নেব যে কবিতার চরণ কোনটা আগে কোনটা পরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হবে। তাহারাই পড়ে মানে কবিতার উন্মনা শব্দে যে উৎ উপসর্গটি ব্যবহৃত হয়েছে, এটি কোন অর্থে যুক্ত হয়েছে? দেখো প্রশ্ন হয়েছে কবিতার প্রশ্ন, কিন্তু প্রশ্ন হয়েছে উপসর্গ থেকে। তার মানে এখানে মনা বলতে মনটা আর ভিতরে নেই, বাইরে আছে, উদাসীন আছে কবি, তার মানে এখানে বাহির বোঝানো হয়েছে। তার মানে আমরা দেখলাম যে কবিতা থেকে বা গদ্য থেকে গল্প থেকে ব্যাকরণ প্রশ্ন হতে পারে। ব্যাকরণ এমন প্রশ্ন হতে পারে যে কবিতা থেকে উপসর্গের প্রশ্ন, কবিতা থেকে সন্ধির প্রশ্ন হতে পারে, কবিতা থেকে শব্দের উৎস আসতে পারে, শব্দের উৎস আসতে পারে, কবিতা থেকে বা গদ্য থেকে বানান আসতে পারে। এটা যে শুধু কবিতা থেকে আসবে তা না, গদ্য পদ্য বা নাটক উপন্যাস থেকে আসতে পারে। এই ব্যাকরণগুলো আমরা যখন পড়বো ব্যাকরণের সাথে মিলায় বারবার গল্প কবিতা পড়তে থাকবো। সন্ধি বিচ্ছেদের কোনো গঠিত শব্দ, সমাসের উপসর্গের প্রশ্ন, সমাসের প্রশ্ন হতে পারে কবিতা বা গদ্য থেকে, সমাসের প্রশ্ন হতে পারে প্রবন্ধ থেকে। আমরা পারিভাষিক শব্দ আসতে দেখেছি শব্দার্থ অংশে, ওই গল্পের মধ্যে কোনো একটা পরিভাষা ব্যবহার করা হয়েছে, ওই পারিভাষিক হিসেবে প্রশ্ন আসতে দেখা গেছে, এরকম প্রশ্ন হয়েছে। তার মানে গল্প কবিতা নাটক উপন্যাস থেকে ব্যাকরণের এরকম প্রশ্ন হতে পারে। একবার এসেছে নালিশ কোন ভাষার শব্দ, নালিশ ফার্সি ভাষার শব্দ, তাহলে আমরা দেখলাম যে গল্পের ভিতরে ব্যবহার করা হয়েছে, অপরিচিত গল্পেও আছে নালিশ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে গল্পে আমরা এখানে দেখতে পাচ্ছি কি শব্দের উৎস, শব্দের উৎস। তার মানে এটা ব্যাকরণের প্রশ্ন, ব্যাকরণের প্রশ্ন কিন্তু প্রথম পত্র থেকে আসতে দেখতে পাচ্ছি। ব্যাকরণের প্রশ্ন প্রথম পত্র থেকে এরকম প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যা যা দেখলাম এই পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখলাম আমরা একটু একবারে দেখে নিই। এইটাতে আমরা এটা দেখলে বুঝতে পারবো আমরা বাংলা প্রথম পত্রে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে এবং ওই জায়গাগুলো আমাকে পড়তে হবে। এটা আমরা দেখলাম, জায়গা নির্ধারণ করলাম। এখন দেখবো আমরা কোন কোন জায়গা প্রস্তুতি নেব, পড়ব। আমরা যখন দেখেছি প্রশ্নগুলো তখন দেখতে পেয়েছি যে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন, শব্দার্থ অংশ ভালো করে পড়তে হবে, উৎস ভালো করে পড়তে হবে, পাঠ পরিচিতি
ভালো করে পড়তে হবে। এই 5টা জায়গা, এটা 1 2 3 4 আর এটা হচ্ছে 5। তার মানে গল্প কবিতার কবি ও লেখক পরিচিতি থেকে কি রকম প্রশ্ন হয় এটা আমরা দেখেছি। ওই জায়গা থেকে হয় শব্দার্থ ভালো করে পড়তে হবে, উৎস পাঠ পরিচিতি শুরুতে এটা ভালো করে পড়তে হবে, পাঠ পরিচিতি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, পাঠ পরিচিতি থেকে বানান ব্যাকরণের প্রশ্ন আসতে দেখা যায়। তার মানে আমরা মূল রচনা থেকে যে ক্যাটাগরি এখন দেখেছি এই পর্যন্ত যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করলাম, মূল রচনা থেকে যেগুলো ক্যাটাগরি আমরা দেখেছি উক্তি থেকে প্রশ্ন হয়, কে বলেছেন, কার সম্পর্কে বলেছেন, তথ্য বিভিন্ন যে এই চরিত্রটি এই কথাটি কোন চরিত্র সম্পর্কে বলা হয়েছে, কতদিন ধরে মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, বেডে পড়েছিল, এই টাইপের তথ্য প্রশ্ন হতে পারে। আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখেছি যে একটা শব্দ বা বাক্য কি সম্পর্কে বলা হয়েছে, এই কবিতায় এই চরণটি কি বুঝিয়েছে, এরকম অনুধাবন প্রশ্ন হয়। কি বা কার সম্পর্কে বলেছে এটা উক্তির প্রশ্ন নরমালি হয়। এছাড়া শূন্যস্থান প্রশ্ন আসতে পারে, একটা বাক্য দিয়ে মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে কি হবে, খুব ভালো করে না পড়লে কিন্তু এটা ধরা একটু কঠিন আছে। চরণ বা বাক্য, চরণ কবিতার চরণ, এটা কোন চরণ, এর পরের চরণ কি, এই কবিতাটি এই চরণটি কোন কবিতার, এরকম সহজ প্রশ্ন। প্রবন্ধ থেকে এরকম বাক্য দেয়, প্রবন্ধ থেকে এরকম বাক্য আসতে পারে যে এই বাক্যটি কোন প্রবন্ধের বা কোন রচনার। আচ্ছা, এরপরে অনুধাবন আমরা বলেছি, অনুধাবন আগেও বলেছি একবার, অনুধাবন এরকম বাক্য থেকে অনুধাবন আসতে পারে। আর বিশ্লেষণ করে আমরা দেখেছি যে বাংলা প্রথম পত্র পড়ব কিন্তু প্রথম পত্র থেকে ব্যাকরণও কিন্তু হতে পারে। তার মানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্র পড়ার থেকে বাংলা প্রথম পত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্র যখন আমরা প্রস্তুতি নেব তখন বাংলা প্রথম পত্র ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা দেখে ওই জায়গা থেকে কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আমরা ধারণা পাবো। এখানে আমরা 5টা জিনিস পড়ব, 5টা জায়গা। আমরা মূল রচনা যেটা কবিতা বা গদ্য ভালো করে পড়ব, এছাড়া আমরা কবি ও লেখক পরিচিতি, শব্দার্থ, উৎস এবং পাঠ পরিচিতি ভালো করে পড়ব। আমরা মূল যে রচনা সেই মূল রচনা থেকে ব্যাকরণ আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, কোন বাক্যটি এসেছে কোন রচনা থেকে এরকম প্রশ্ন আসতে পারে, আগের চরণ পরের চরণ এরকম আসতে পারে, এই উক্তিটি কে বলেছেন, কার সম্পর্কে করেছেন, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক এভাবে আমরা বাংলা প্রথম পত্রের সেরা প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট আর এরকম কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।